Dear students, in your syllabus of honors 4th year, it is there you will find 4 courses. I am saying about modern drama. এবং তোমাদের এই অনার্স 4th ইয়ারের যে কোর্স, এখানে মোট 10টি সাবজেক্ট, অর্থাৎ 9টি হচ্ছে তোমাদের বই 900 নাম্বার, আর একটা হচ্ছে 100 নাম্বারের ভাইবা কোর্সিং, ভাইবা বা মৌখিক পরীক্ষা। এই হচ্ছে মোট 1000 নাম্বার। তোমরা প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সাধারণত এত বড় কোর্স কিন্তু করনি, কিন্তু 4th ইয়ারে যেহেতু তোমাদের অভিজ্ঞতা বেশি, অনেক কিছু জেনে গেছো, সেহেতু এই বড় কোর্সটাই তোমাদের করতে হবে। প্রথম বর্ষে 600 নাম্বার ছিল, দ্বিতীয় বর্ষেও কিন্তু 600 নাম্বার, তৃতীয় বর্ষে মোট 800, আর চতুর্থ বর্ষে এই 1000 নাম্বার, মোট 3000 নাম্বারে তোমাদের অনার্স, ইংলিশ অনার্স। আর এই যে 4th ইয়ার যেহেতু ফাইনাল ইয়ার, সেহেতু আমি এই কথাগুলো বলছি, কারণ তোমাদের যখন when you will appear in the viva coaching exam, in that time you would be asked about the pattern of your syllabus. So I think you should memorize the contents of your syllabus. এখানে তোমাদের দেখো, এই 4th ইয়ারে ভালো করার জন্য এখানে 900 নাম্বারের হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এই 900 নাম্বারের যে 9টা কোর্স আছে, এই 9টা কোর্সের ভিতরে মডার্ন ড্রামা হচ্ছে আমি মনে করি তুলনামূলকভাবে অন্যগুলোর তুলনায় সহজ। In this course you will find 4 courses, 4 terms or 4 books. আছে অস্কার ওয়াইল্ডের ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, তারপর স্যামুয়েল বাকেটের ওয়েটিং ফর গডট, তারপর হ্যারল্ড প্রিন্টারের আছে দ্য কেয়ারটেকার, আর অস্কার ওয়াইল্ডের আছে জন অসবর্নের আছে লুক ব্যাক ইন এঙ্গার। এই মোট 4টা কোর্স। এর ভেতর থেকে তোমরা যে কোনো একটা কোর্স বাদ দিয়ে দিতে পারো, অর্থাৎ তোমরা যদি এই 3টা কোর্স পড়ো তাও তোমাদের কমন পড়ে যাবে। সুতরাং একটু বুঝে বুঝে পড়বে কোন প্রশ্নগুলো গতানুগতিকভাবে এই বিগত 5 বছরে বা 10 বছরে এসেছে, ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিবে। শুধু তোমাদের কোর্সটা বা টেক্সটটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এইটুকুই হলো ব্যাপার। সুতরাং আমি মনে করি যে তোমরা সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেবে আর বুঝে বুঝে পড়বে। আর যে কোনো কোর্স থেকে খুব কমন যে প্রশ্ন, তার মধ্যে থেকে একটা করে প্রশ্ন মুখস্থ করে ফেলবে। এই একটা মুখস্থ থাকলেও তোমার অনেক ধারণা হবে, এবং সামারি তোমার যদি ভালো মতো জানা থাকে। আর বিচলিত হওয়ার কিছু নাই যে বড় কোর্স কিভাবে পড়বো, একটু বুঝে পড়লে খুবই ইজিলি ইউ উইল বি এবল টু কমপ্লিট ইউর কোর্স। কারণ তোমরা বিগত 3 বছর পরে এসেছো। প্রথম বর্ষে কিন্তু মানুষের এত জ্ঞান বা এত বোঝা হয়ে ওঠে না যে আসলে পরীক্ষাটা কীরকম হবে, কীভাবে আমি লিখলে নাম্বার বেশি আসবে। কিন্তু এই 4th ইয়ারে তোমাদের ওই অভিজ্ঞতাটা, ওই জ্ঞানটা আছে যে কিভাবে আমি লিখবো, কিভাবে আমার নাম্বার বেশি আসবে। সিলেবাস সম্পর্কে আমি একটু কথা বলে নিলাম। আর মডার্ন ড্রামা পড়ানোর ক্ষেত্রে আমি মনে করি যে আগে আমার বলে নেওয়া উচিত যে মডার্ন ড্রামা বিষয়টা কী, বা বিষয়টা মানে মডার্ন ড্রামায় কী থাকে, হোয়াট ইজ ইনক্লুডেড ইন মডার্ন ড্রামা, অর হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন ড্রামা। যে মডার্ন ড্রামার বৈশিষ্ট্যটা কী। ড্রামার সাথে তোমরা সবাই পরিচিত প্রথম বর্ষ থেকেই, এবং প্রথম বর্ষে যদিও ড্রামা থাকে না, কিন্তু দ্বিতীয় বর্ষ থেকে মোটামুটি তোমরা ড্রামা সম্পর্কে মোটামুটি ধারণা কিছুটা হলেও আছে। এখন এই ড্রামা পড়ার ক্ষেত্রে তোমরা সবচেয়ে বেশি পড়েছো শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু অনেকগুলো নাটক তোমাদের পড়া হয়ে গেছে। মার্চেন্ট অফ ভেনিস 3rd ইয়ারে, তারপর ম্যাকবেথ পড়েছো
সেকেন্ড ইয়ারে তোমরা পড়েছো অ্যাজ ইউ লাইক ইট ইত্যাদি। তোমরা ড্রামা কেমন হয়, সাহিত্যের কোন ধরনের অংশটা হচ্ছে ড্রামা, এবং হোয়াট ইজ দ্য ফিচার্স, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রামা, ড্রামার ধরন কীরকম, ড্রামা স্টেজে পারফর্ম হয় যে বা মঞ্চস্থ যখন করা হয় তখন সেটা কীরকম হয়। তারপর কেউ যদি ড্রামা বা নাটক সরাসরি দেখে থাকো সেটাও একটা প্লাস পয়েন্ট। আর আমরা সাধারণত বিনোদনের জন্য টেলিভিশনেও কিন্তু নাটক দেখে থাকি, সুতরাং অন্যান্য যে সাহিত্য তার চেয়ে অনেক বেশি সহজবোধ্য হওয়ার কথা ড্রামা। ড্রামা যখন কোনো একটা নাটক আমরা যখন দেখি সাধারণত এগুলো আমরা উপন্যাসের মতো সরাসরি পড়ি না, মঞ্চস্থ যেহেতু করা হয় ড্রামায় নির্দিষ্ট চরিত্র থাকে, দেয়ার আর এ লট অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স নয় ক্যারেক্টার্স, অনেক চরিত্র থাকে, তারা ওই নির্দিষ্ট অংশটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, এই হচ্ছে ড্রামা। শেক্সপিয়ারের ড্রামা যদি তোমরা পড়ে থাকো সেখানে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস পাই, ঐতিহাসিক হিস্টোরিক্যাল এলিমেন্টস আমরা পাই, নানান ধরনের সাইকোলজিক্যাল এলিমেন্টস, নানান কিছু পলিটিক্যাল এলিমেন্টস, নানান কিছু আমরা পাই। সুতরাং ড্রামা তো একই রকম, মডার্ন যে ড্রামা বা আধুনিককালে যে ড্রামাগুলো হচ্ছে সেগুলো তো নিশ্চয়ই একই রকমই হবে, কিন্তু এই প্রজন্ম ভেদে একটা স্তর, একটা বর্ষ, একটা সেঞ্চুরি, সেই প্রজন্ম থেকে আর একটা স্তর, আর একটা প্রজন্মে যখন উত্তরণ ঘটে বা ওই সময় মানুষ যখন লেখে, কোনো একজন নাট্যকার যখন আজকের দিনের একটা নাটক লিখবে তখন সে কীভাবে নাটকটি লিখবে? তখন সে লিখবে তোমার জীবনাচরণ নিয়ে, হোয়াট ইজ ফাউন্ড বাই হিম ইন হিজ সারাউন্ডিংস, হি উইল রাইট অ্যাবাউট দ্যাট এলিমেন্টস, যে সে তার চারপাশে কী দেখতে পাচ্ছে ওই জীবনধারা নিয়ে সে নাটক লিখবে। ঠিক একই কথা প্রযোজ্য, নাটকের সব বৈশিষ্ট্য এক থাকা সত্ত্বেও দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন দ্য অ্যানশিয়েন্ট ড্রামা অ্যান্ড দ্য ড্রামা। যেমন মডার্ন ড্রামায় কী পাওয়া যায়, মডার্ন ড্রামায় তুমি আধুনিক মানুষের চরিত্র খুঁজে পাবে। মডার্ন ড্রামা হচ্ছে এমন একটা ড্রামা, মডার্ন ড্রামা ইজ দ্য টাইপস অফ ড্রামা ইন দ্য ড্রামা some idea is exposed then the action. কোনো একটা কর্ম সম্পাদন বা কোনো একটা মানুষের রূপায়ণের চেয়ে কোনো একটা বার্তা, কোনো একটা মেসেজ, কোনো একটা ধারণা, এই জিনিসগুলো বেশি ফুটিয়ে তোলা হয় মডার্ন ড্রামায়। এটা হচ্ছে, আর মডার্ন ড্রামা ইট ইজ ভেরি রিয়েলিস্টিক, এটা খুবই বাস্তববাদী, বাস্তবতাটাকে বেশি অবলম্বন করা হয়। তোমরা খুব ভালো বুঝতে পারবে if you think about the drama named Arms and the Man, which was written by George Bernard Shaw, যেটা জর্জ বার্নার্ড শ লিখেছিল। এই নাটকটা থার্ড ইয়ারে ছিল, তোমরা যখন যদি পড়ে থাকো তোমরা বুঝতে পারবে যে মডার্ন ড্রামার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয়, যে ইট ইজ নট টোটালি রোমান্টিক, এটা সম্পূর্ণ রোমান্টিক না, কারণ আমাদের জীবন কখনোই শুধুমাত্র রোমান্টিক বিষয় দিয়ে গঠিত হতে পারে না। আমাদের জীবনে নানান কিছু আছে, ঘাত প্রতিঘাত, সংঘাত, নানান কিছু, নানান ধরনের অ্যাবসার্ডিটি, নানান ধরনের মানসিক বিকৃতি, অনেক কিছু আধুনিক মানুষ বহন করে, মানুষের চরিত্রের সাথে রক্তের সাথে মিশে গেছে, এবং such types of elements are acted, are played, are exposed in modern drama. এই আধুনিক নাটকগুলোতে এই জিনিসগুলোই উঠে আসে। মডার্ন ড্রামা হচ্ছে মডার্ন ড্রামা মূলত it is written in 19th century and in 20th century, or which dramas are written in 19th and 20th century, these dramas are called modern drama. সাধারণত এখন যে কালটা চলছে এটা হচ্ছে উত্তর আধুনিক কাল, পোস্ট মডার্ন এজ, অর্থাৎ আধুনিক চলে গেছে, এখন অতি আধুনিক বা পরবর্তী আধুনিক প্রজন্ম এটা চলছে। আর 1900 শতক এবং বিংশ শতাব্দী, অর্থাৎ 1800 সাল এবং 1900 সালে যে নাটকগুলো লেখা হয়েছে ইংরেজিতে, সেগুলোকেই আমরা মডার্ন ড্রামা হিসেবে ধরব। মডার্ন ড্রামার ভেতরে
নানান ধরনের লেখক আছে। আমি তো তোমাদের কোর্সে 4টা ড্রামার কথা উল্লেখ আছে। মূলত এগুলো হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ড, অর্থাৎ এই অ্যাবসার্ড বা কিছুটা কি বলবো, এটা রিডিকিউলাস প্রকৃতির বা একটু হাস্যোজ্জ্বল অথবা হাসি রসাত্মক বা জীবনের যে ক্রান্তি, এগুলো নিয়ে ক্রান্তিকাল, এগুলো নিয়ে তোমাদের এই যে কোর্সে যে নাটকগুলো আছে সেগুলো লেখা। এর বাইরেও অনেক মডার্ন ড্রামাটিস্ট আছে যারা কিন্তু তাদের নিজের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে খুবই সুনাম অর্জন করেছে। এদের মধ্যে তুমি দেখতে পাবে, যদি বিশেষভাবে উল্লেখ করা যায়, ওলসওয়েঙ্কা, ইনি একজন আফ্রিকান রাইটার। এটাও তোমরা অনার্স 3rd ইয়ারে যদি পড়ে থাকো, ল্যান্ড জুয়েল, এখানে তোমরা দেখতে পাবে যে ওই সমাজ বা আফ্রিকান সোসাইটি, হি হ্যাড রিটেন দ্যাট drama about the complexities, about the socialism, about the communal crisis of the African society। অর্থাৎ এই যে আফ্রিকান সমাজের যে পশ্চাৎ একটা ভাব, আফ্রিকান সমাজের যে একটা খুবই জটিল একটা অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা যে খুব জটিল, এই জিনিসগুলোই ওলসওয়েঙ্কা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। তিনিও কিন্তু একজন মডার্ন রাইটার, ড্রামাটিস্ট। তারপর জর্জ বার্নার্ড শ, তিনি দীর্ঘজীবী একজন মানুষ, প্রায় 90 বছরের উপরে সে বেঁচে ছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত সে একেবারে টেমস নদীর সেই বহমান নদীর মতো গতিতে সে লিখে গেছে অসংখ্য নাটক। এবং হি ইজ দ্য সিগনিফিকেন্ট মডার্ন ড্রামাটিস্ট। বার্নার্ড জর্জ নাটক যদি তোমরা কেউ পড়ো তাহলেও বুঝতে পারবে যে খুব ভালো একটা ধারণা হবে যে মডার্ন ড্রামা এটা কীরকম ধরনের হয়। আর মডার্ন ড্রামা সম্পর্কে আরও ধারণা নিতে পারো যদি তোমাদের এই 4th ইয়ারের সিলেবাসেই বা 4th বর্ষের সিলেবাসেই আছে, টি.এস. এলিয়টের যদি কবিতাগুলো তোমরা পড়ো যে মডার্ন যুগের বৈশিষ্ট্যগুলো কী, কবিতাগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে দ্য লাভ সং অফ জি. আলফ্রেড রুফোর্ড, দ্য ওয়েস্টল্যান্ড, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর মধ্যেও উই ফাইন্ড এ লট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মডার্ন সোসাইটি। অর্থাৎ এই কবিতা থেকে একটা ধারণা নেওয়া যায় যে আধুনিক কবিতার বৈশিষ্ট্য কীরকম, আধুনিক যে ড্রামা, এই ড্রামার বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে। তার কারণ হলো আধুনিক কবিতায় যে মানুষের চরিত্র নিয়ে কবিতাগুলো লেখা হয়েছে, আধুনিক ড্রামা বা নাটকেও ঠিক ওই মানুষের চরিত্রগুলো নিয়েই কথা বলা হয়েছে। তুমি এখানে খুঁজে পেতে পারো দ্য কমপ্লেক্সিটিস অফ দ্য মডার্ন পিপল, অর্থাৎ তারা যে মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগে সহজেই দাম্পত্য জীবনগুলো ভেঙে যাচ্ছে, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এইরকম পরিবারগুলোর উৎপত্তি হচ্ছে। তারপরে দেয়ার আর এ লট অফ ইনার ক্রাইসিস, সাইকোলজিক্যাল প্রবলেমস, তারপরে নানান ধরনের সমস্যা অথবা হেজিটেশনস, কাওয়ার্ডিনেস, তারপর আছে টেম্পটেশন, নানান ধরনের কমিটুয়াসনেস, বিভিন্ন ধরনের, অর্থাৎ লোভ, হিংসা, পরশ্রীকাতরতা, অর্থাৎ মানুষের যে বিপরীত যে অংশগুলো, মানুষের যে নেতিবাচক দিকগুলো আছে, সেগুলো মডার্ন ড্রামায় খুব সুন্দরভাবে রূপায়িত হয়। আর এখানে সাধারণত মানুষকে বিশেষভাবে তাড়িত করা হয় যে বাস্তবে ফিরে আসার জন্য, যে শুধু রোমান্টিক এলিমেন্টস দিয়ে আমাদের জীবন যেহেতু গঠিত না, শুধু রোমান্টিকতা দিয়ে আমরা কখনো বেঁচে থাকতে পারি না। If we want to survive, we will have to come back, we will have to work in the reality, you will have to face the reality। যদি তুমি বেঁচে থাকতে চাও, যদি তুমি দৃঢ়ভাবে সমাজে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে বাস্তবতার সম্মুখীন হতে হবে। আর এই মডার্ন ড্রামাটিস্টরা মূলত এই মডার্ন পিপলদের বা আধুনিক মানুষদেরকে তারা বারবার তাদের লেখার মাধ্যমে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করে এবং বাস্তবে ফিরিয়ে আনতে চায়। এটাই হচ্ছে মডার্ন নাটকের বা মডার্ন ড্রামার প্রধান বৈশিষ্ট্য। থ্যাংক ইউ এভরিবডি।